হ্যালো ভাইরা, কি অবস্থা সবার? আজকে আমরা শুরু করব চ্যাপ্টার 5 রাসায়নিক বন্ধন, কেমিস্ট্রির এই চ্যাপ্টার দিয়ে। তাহলে চলো ভাইয়ারা, আমরা ফার্স্টেই আমাদের টপিকগুলোর নাম জেনে নিই। ফার্স্টেই আমরা পড়াবো এখানে যোজ্যতা ইলেকট্রন, যোজনী, পরিবর্তনশীল যোজ্যতা, সুপ্ত যোজনী এবং যৌগমূলক। তাহলে কথা না বাড়ায় চলো ভাইয়ারা, আমরা ফার্স্টের টপিক দিয়েই শুরু করি। আমাদের ফার্স্টের টপিক হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। যোজ্যতা ইলেকট্রনের সংজ্ঞা কি আমরা সেটা আগে জানবো। তাহলে ফার্স্ট অফ অল আমাদের ডেফিনিশন আগে জানতে হবে। ডেফিনেশন হচ্ছে ভাইয়া, কোনো মৌলের সর্বশেষ কক্ষপথে যতটি ইলেকট্রন বিদ্যমান থাকে তাকেই তার যোজ্যতা ইলেকট্রন বলে। এখন ভাইয়ারা, তাহলে এটার এক্সাম্পল একটা আমাদের জানতে হবে। ফার্স্ট অফ অল, অক্সিজেন 1s2 ইলেকট্রনিক কনফিগারেশন করতেছে আর কি, 2s2 2p4। এখানে সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন বিদ্যমান আছে? 6টা ইলেকট্রন বিদ্যমান আছে। তার মানে অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন 6। আবার অন্যদিকে আমরা যদি জানতে চাই ভাই সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন কত, তাহলে আমাদের ইলেকট্রনিক কনফিগারেশনটা করতে হবে 1s2, নিচে করলাম ভাই 2s2 2p6 3s1। তার মানে সর্বশেষ কক্ষপথে আমাদের কয়টা ইলেকট্রন বিদ্যমান আছে? একটা ইলেকট্রন বিদ্যমান আছে। সেই ক্ষেত্রে সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে আমাদের 1, অর্থাৎ সর্বশেষ কক্ষপথে টোটাল যতটা ইলেকট্রন থাকবে তাই তার যোজ্যতা ইলেকট্রন। আচ্ছা, এটা গেল আমাদের যোজ্যতা ইলেকট্রন। সেকেন্ড টপিক হচ্ছে আমাদের ভাই যোজনী। তাহলে যোজনী কাকে বলে সেটা আমরা দেখে নিই। ডেফিনিশন, কোনো মৌলের যুক্ত হওয়ার সামর্থ্যকে, কোনো মৌলের অপর মৌলের সাথে যুক্ত হওয়ার সামর্থ্যকে আমরা বলতেছি কি? যোজনী। যোজনী। আচ্ছা ভাই, যোজনী একটা খুব বোঝার জন্য খুব ভালো একটা নোট আমরা এখানে লিখে দিচ্ছি। সেটা হইতেছে সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন রাখার জন্য সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন থাকার জন্য মৌলের ইলেকট্রন দিতে অথবা নিতে হয়, অথবা ইলেকট্রন শেয়ার করতে হয়। যে কোনোভাবেই হোক সর্বশেষ শক্তি স্তরে আমাদের 8টা ইলেকট্রন বানাইতেই হবে। এটাই হইতেছে একটা মৌলের টেন্ডেন্সি। ভাই 8টা মৌল কেন বানাইতে হবে? যেমন ভাই আমরা সবসময় স্কুলে দেখি যে আমাদের আব্বা আম্মা বলে যে তোমরা রোল 1 হও না কেন, রোল 1-এর মতো হও, দেখো কত ভালো পড়াশোনা করে। মৌলের ক্ষেত্রেও একই সিস্টেম। মৌলের ক্ষেত্রেও ওরা সবসময় চিন্তা করে যে আমরা গ্রুপ 18-র মতো হব। গ্রুপ 18-র মতো কেন হব? গ্রুপ 18 হচ্ছে সবচেয়ে বেশি স্টেবল, ওদেরকে কোনো রিয়াকশনে যাওয়ার প্রয়োজন হয় না। ওরা হচ্ছে এত লেজি, মানে ওদের দরকারই নেই কোনো রিয়াকশনে যাওয়ার জন্য। তাই হচ্ছে সকল মৌল চায় গ্রুপ 18 এর মতো সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন রাখতে। এই যে সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন রাখার যে টেন্ডেন্সি, এটাকে আমরা বলি অক্টেট রুলস, তাই না? এখান থেকে অক্টেট রুলস আছে, এটা আমরা নেক্সট ভিডিওতে আমরা পাবলিশ করে দিব, খুব ভালো মতো বুঝাইও দিব। তাইলে ভাই আমরা খুব ভালো মতো বুঝি অক্সিজেনের ক্ষেত্রে কি হয়। অক্সিজেনের যোজনী এখানে 2। কেন ভাই অক্সিজেনের যোজনী এখানে 2? ফার্স্ট অফ অল, অক্সিজেনের লাস্টের শেলে কয়টা আছে দেখো তো ভাই, 1s2 2s2 2p4, অর্থাৎ অক্সিজেনের লাস্টের শেলে আছে আমাদের হচ্ছে 6টা। 8টা হইতে গেলে আর কয়টা লাগবে ভাই? 2টা। এই যে 2টা লাগবে, তার মানে অক্সিজেন
এর যোজনী হচ্ছে 2। সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন হওয়ার জন্য তার যদি ইলেকট্রন দিতেও হয় অথবা নিতেও হয় অথবা ইলেকট্রন শেয়ারও করতে হয় সে করবে, আর যতটা ইলেকট্রন দরকার তাই হচ্ছে তার যোজনী। অক্সিজেনের এখানে যোজনী কত ভাই? অক্সিজেন এর যোজনী আমাদের 2 ব্র্যাকেটে 2। ভাই আরেকটা এক্সাম্পল দেখান যে এখানটায় অক্সিজেনের যোজনী তো আপনি দেখালেন, এখানে সোডিয়ামের যোজনী কত হবে? ভাই সোডিয়ামের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? Na11 লিখতে পারি, তাই না? এখন চলো ভাই 1s2 2s2 2p6 এই যে 3s1। সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন বিদ্যমান আছে? ভাই একটা ইলেকট্রন বিদ্যমান আছে। তার মানে এই একটা ইলেকট্রন সে ছেড়ে দিয়ে, অথবা একটা ইলেকট্রন শেয়ার তো করতে পারবে না, সে ছেড়ে দিয়ে, ভাই কেন শেয়ার করতে পারবে না বললেন? এটা আমরা পরে ভিডিওতে বুঝাই দিব, কোনো সমস্যা নেই। অক্সিজেনের যদি এই একটা ইলেকট্রন না থাকে ভাই, তাইলেই তো আমাদের লাস্টের সেলে দেখো 8টা ইলেকট্রন হয়ে যাচ্ছে, তাই না? তার মানে 18 নম্বর গ্রুপের মতো সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন যদি হয়ে যেতে পারে, সে অক্টেট রুলস ফলো করবে। তার মানে সোডিয়ামের ক্ষেত্রে যোজনী হচ্ছে আমাদের কত? 1। তার মানে সোডিয়াম এর সোডিয়াম আসে নাই এখানে, সোডিয়াম এর যোজনী হলো 1। ভাই চলো আরেকটা এক্সাম্পল আমরা দেখে নেই যোজনীর জন্য। ভাই এখানে ক্লোরিন, হ্যাঁ ক্লোরিনের কতটা যোজনী সেটা আমাকে দেখান। ক্লোরিন হচ্ছে আমাদের গ্রুপ নাম্বার কত? গ্রুপ নাম্বার হচ্ছে আমাদের 17, আর অ্যাটমিক নাম্বারও 17। তাহলে ক্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশনটা হবে 1s2 2s2 2p6 3s2 3p5। ক্লোরিনের ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথে আমাদের কয়টা ইলেকট্রন বিদ্যমান আছে ভাই? 7টা ইলেকট্রন বিদ্যমান আছে। 8টা হইতে গেলে আমার কতটা লাগবে ভাই? 8টা হইতে গেলে আমার একটা লাগবে। আচ্ছা 8টা হইতে গেলে যদি একটা লাগে, তার মানে আমাদের ক্লোরিনের ক্ষেত্রে যোজনী কত? ক্লোরিন এর ক্ষেত্রে যোজনী কত? 1। এই যে, তার মানে সর্বশেষ শক্তি স্তরে যতটা ইলেকট্রন থাকবে, আমি সেই ইলেকট্রন থেকে নোটিস করব যে আর কয়টা ইলেকট্রন দিলে অথবা নিলে আমার লাস্টের সেলে 8টা ইলেকট্রন হবে। তাহলে যতটা ইলেকট্রন দিলে বা নিলে আমার 8টা ইলেকট্রন হবে, সেই ততটা ইলেকট্রনই ওই মৌলের জন্য আমার কি যোজনী প্রকাশ করে। তাহলে এটাই গেল আমার যোজনী ভাই। তার মানে আমাদের কোন কোন টপিকগুলো শেষ হলো এখন পর্যন্ত ভাই? যোজ্যতা ইলেকট্রন শেষ হইলো আর যোজনী শেষ হইলো। তার মানে ভাই এখন আমরা করব পরিবর্তনশীল যোজনী। পরিবর্তনশীল যোজনীর মধ্যে ভাই বইতে ফার্স্ট অফ অল একটা টপিক হিসেবে একটা চার্ট উল্লেখ করা আছে, সেটা হচ্ছে এই চার্টটা। আমি সেই চার্টটা তোমাদের ডিরেক্ট এখানে উল্লেখ করে দিছি যাতে আমাদের সমস্যা না হয়। ভাই এইখানটায় দেখো হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম। পটাশিয়াম পর্যন্ত 1 কেন বলো তো? কারণ আমরা দেখি এখানে পটাশিয়াম পর্যন্ত কেন 1, এটা হচ্ছে সোডিয়াম 11, এর সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন বিদ্যমান আছে ভাই? একটা ইলেকট্রন বিদ্যমান আছে। ঠিক একইভাবে ক্যালিয়াম মানে হচ্ছে পটাশিয়াম, এর উপর সর্বশেষ শক্তি স্তরে আমাদের 4s1 ইলেকট্রন বিদ্যমান আছে, আর এটা সর্বশেষ শক্তি স্তরে আমার 3s1 ইলেকট্রন বিদ্যমান আছে। আমরা ইলেকট্রনিক বিন্যাস থেকে এটাই তো জানি। তার মানে এই একটা ইলেকট্রন দিয়ে তারা হচ্ছে লাস্টের সেলে 8টা ইলেকট্রন 8, এটা হচ্ছে 8, লাস্টের সেলে 8টা ইলেকট্রন হইতে পারবে। সেজন্যই তাদের যোজনী লিখে রাখছে ভাই, দেখো এইখানে 1, এই যে এটুক জায়গায় 1। আচ্ছা ভাই এই যৌগটা কিভাবে কনস্ট্রাক্ট করছে, মানে এই যৌগটা কিভাবে গঠিত হয়েছে সেটা আমরা পরের ভিডিওতে দেখে নিব। তারপর আমরা জানি ম্যাগনেসিয়ামের যোজনী ভাই কেন 2 হইল। ম্যাগনেসিয়ামের যোজনী 2 হয়েছে ওই যে একই কারণ ভাই। ম্যাগনেসিয়ামের মধ্যে, ম্যাগনেসিয়াম হচ্ছে ধাতু, ম্যাগনেসিয়াম হচ্ছে 12 নম্বর মৌল। ম্যাগনেসিয়ামের সর্বশেষ শক্তি স্তরে আমাদের আছে হচ্ছে 3s2, মানে 2টা ইলেকট্রন সে দিয়ে লাস্টের সেলে 8টা ইলেকট্রন করতে পারবে। তার মানে ম্যাগনেসিয়াম এর যোজনী হইতেছে কত আমাদের? এই যে ভাই 2, ম্যাগনেসিয়ামের যোজনী গেল। ক্যালসিয়ামের একই জিনিস, ক্যালসিয়াম হইতেছে আমাদের 20 নম্বর এলিমেন্ট, মানে 20 নম্বর মৌল।
ক্যালসিয়ামের ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথে আমাদের কয়টা ইলেকট্রন বিদ্যমান আছে ভাই? একই, 4s2। মানে ভাই আমি খুব সংক্ষেপে এখানে লিখতেছি 3s1 4s1, মাঝখানে কিন্তু 1s2 2s2 2p6 এগুলো আছে। আমরা যখন ইলেকট্রনিক কনফিগারেশন করাইছি তখন ভাই আমরা এগুলো অবশ্যই দেখায় আসছি যে এটা কীভাবে 4s1 4s2 হইলো এসব কিছু। এখন জাস্ট আমরা দেখতেছি যোজনী কেন ক্যালসিয়ামের ক্ষেত্রে 2 হইলো। তাহলে লাস্টের সেলে ক্যালসিয়ামের ক্ষেত্রে 2 কেন হইলো? 4s2 অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে ক্যালসিয়ামের ক্ষেত্রে দুইটা ইলেকট্রন বিদ্যমান আছে। এই দুইটা ইলেকট্রন সে ছেড়ে দিয়ে ইজিলি 8টা ইলেকট্রন করতে পারবে। ভাই এটাকে একটু স্ট্রাকচার আকারে আমাদের দেখান। তাহলে চলো ভাই এটাকে একটু স্ট্রাকচার আকারে দেখাই। ম্যাগনেসিয়ামের স্ট্রাকচারটা দেখাই। ম্যাগনেসিয়ামের স্ট্রাকচারটা হইল আমাদের এরকম হবে। এটা হচ্ছে প্রথম ঘর 1s2, দ্বিতীয় ঘর 1s2 2s2 2p6 3s, আর তৃতীয় ঘর হচ্ছে ভাই আমাদের এইটা। তার মানে লাস্টের সেলে কয়টা ইলেকট্রন বিদ্যমান আছে? লাস্টের সেলে এখানে 2টা ইলেকট্রন বিদ্যমান আছে। এই 2টা ইলেকট্রন সে যদি ছেড়ে দিতে পারে, সে যদি এরকম হয়ে যায়, দেখো ভাই এটা হচ্ছে ম্যাগনেসিয়ামের নিউক্লিয়াস, সে যদি এরকম হয়ে যেতে পারে 1s2, লাস্টের সেলে তার 8টা ইলেকট্রন বিদ্যমান থাকবে, তাহলেই সে স্থির হয়ে যাবে না? নিষ্ক্রিয় গ্যাসের মতো লাস্টের সেলে যদি 8টা ইলেকট্রন থাকে তবেই সে স্থিতিশীল যদি হয়ে যায়, তাহলেই তো সে আর কোনো ইলেকট্রন গ্রহণ করবে না, কোনো রিয়াকশনেও অ্যাটেন্ড করবে না। তার মানে এইখানে সে 2টা ইলেকট্রন যে দিয়ে দিছে তাই আমি প্লাস প্লাস দিলাম। ভাই প্লাস প্লাস কেন দিলেন? এটা ক্যাটায়ন কেন বললেন? এটা আমরা পার্ট নাম্বার 3 অর্থাৎ 3 নাম্বার পার্টে অবশ্যই দেখাই দিব। এখানে শুধুমাত্র আমরা দেখাচ্ছি ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এখানে কেন 2 লিখছে, কেন 3 লিখছে, এগুলা জিনিস দেখাতেছি। ভাই অ্যালুমিনিয়ামের যোজনী এখানে কেন 3 লিখছে? অ্যালুমিনিয়ামের সর্বশেষ কক্ষপথে 3টা ইলেকট্রন বিদ্যমান আছে, তাই অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আমরা যোজনী হিসেবে লিখছি 3। তাহলে ভাই এইখানটায় আয়রনের ক্ষেত্রে যোজনী কত হবে ভাই? একটু চিন্তা করি তো ভাই। আয়রনের ক্ষেত্রে এখানে যোজনী 2 আর 3 লিখছে। চলো ভাই আমরা ডিটেক্ট করি। আয়রনের ক্ষেত্রে যোজনী 2 আর 3 লিখছে, লেডের ক্ষেত্রে 2 আর 4 লিখছে, নাইট্রোজেনের ক্ষেত্রে আমাদের লিখছে 3 আর 5। চলো ভাই এগুলো আমরা দেখি। নাইট্রোজেনের ক্ষেত্রে কেন আমাদের 3 আর 5 হইল? কেন পরিবর্তনশীল যততেই বা নাইট্রোজেন দেখাইতেছে, কেন সোডিয়াম দেখাইলো না? তাহলে প্রথমে আমাদের নাইট্রোজেনের ইলেকট্রনিক বিন্যাসটা করে নিতে হবে। নাইট্রোজেনের ইলেকট্রনিক বিন্যাসটা যদি আমরা করতে চাই তাহলে এখানে কি লিখতে হবে? নাইট্রোজেন কত নাম্বার মৌল বলো ভাই? নাইট্রোজেন হচ্ছে আমাদের 7 নাম্বার মৌল। নাইট্রোজেন যদি 7 নাম্বার মৌল হয় তাহলে নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন বিদ্যমান থাকবে দেখি। নাইট্রোজেন 1s2 2s2 2p3, তাইলে এই যে নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে 5টা ইলেকট্রন বিদ্যমান থাকবে। তার মানে নাইট্রোজেনের যোজনী আমরা বুঝতে পারতেছি 5। আবার নাইট্রোজেনের স্থিতিশীল হইতে গেলে কয়টা ইলেকট্রন লাগবে? নাইট্রোজেনকে স্থিতিশীল হইতে গেলে আরও 3টা ইলেকট্রন আর লাগবে আমার। তাহলে নাইট্রোজেনের স্থিতিশীল হইতে অর্থাৎ লাস্টের সেলে 8টা হইতে যতটা ইলেকট্রন লাগে তাই আমরা কিছুক্ষণ আগে বলে আসি যোজনী। তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে 2টা যোজনী দেখায়। সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন বিদ্যমান আছে ভাই? 5টা। আর লাস্টের সেলে 8টা ইলেকট্রন হইতে গেলে আমার কয়টা ইলেকট্রন লাগবে? 3টা। তার মানে নাইট্রোজেন 2টা যোজনী শো করে, সেটা হচ্ছে 3 আর 5। ভাই এটা তো বুঝলাম, আরেকটা এক্সাম্পল দেখান। চলো ভাই আরেকটা এক্সাম্পল দেখাই, যেমন কার্বনেরটা। কার্বনেরটা হচ্ছে আমাদের কার্বনের অ্যাটমিক নাম্বার কত ভাই? 6। 1s2 2s2 2p2, তাই না ভাই? এখন আমাকে বলো কার্বনের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন বিদ্যমান আছে? কার্বনের সর্বশেষ কক্ষপথে আমাদের বিদ্যমান আছে হচ্ছে 4টা ইলেকট্রন। আর কার্বনের সর্বশেষ অরবিটালে কয়টা ইলেকট্রন বিদ্যমান আছে? 2টা। ভাই কিছুক্ষণ আগে তো বলছিলেন সর্বশেষ কক্ষপথ বিবেচনা করছিলেন, আর স্থিতিশীল হইতে কয়টা ইলেকট্রন লাগে সেটা বিবেচনা করছিলেন। এখন ভাই আবার অরবিটাল কোত্থেকে আসলো? তাহলে আমরা কি কি জিনিস লক্ষ্য করব, কি কি ফ্যাক্টরগুলো লক্ষ্য করব? তাহলে চলো ভাই আমরা দেখে নিই। ফ্যাক্টরগুলো আমরা এখানে লিখে রাখি। একটা লক্ষ্য করব আমরা সর্বশেষ কক্ষপথে কতটি ইলেকট্রন বিদ্যমান? 1। এই ফ্যাক্টর আমরা খেয়াল করব। তার পরের ফ্যাক্টর হচ্ছে আমরা খেয়াল করব ভাই
সর্বশেষ অরবিটালে কতটি ইলেকট্রন বিদ্যমান, এটা 2 নাম্বার ফ্যাক্টর, এটা 1 নাম্বার ফ্যাক্টর। 3 নাম্বার ফ্যাক্টর হিসেবে আমরা কি খেয়াল করব ভাই, আমাদের স্থিতিশীল হওয়ার জন্য অর্থাৎ 8টি ইলেকট্রন হওয়ার জন্য কতটি ইলেকট্রন প্রয়োজন। তার মানে আমরা কি কি ফ্যাক্টরগুলো খেয়াল করতেছি, সর্বশেষ কক্ষপথে বা অরবিটে, ঠিক আছে ভাই। অরবিট আর অরবিটাল কোনটা আমরা যদি খুব ভালো মতো বুঝতে চাই, এই টোটালটা হচ্ছে আমাদের ভাই অরবিট, বুঝতে পারছি। আর ভাই আমি যদি অরবিটাল বলি তাহলে এই যে গোল চিহ্নিতকরণ অংশ আছে শুধুমাত্র লাস্টের ঘরটা, এটা হচ্ছে অরবিটাল, এটা হচ্ছে অরবিটাল। তার মানে ভাই আমরা লাস্টের শেলে কতটা ইলেকট্রন বিদ্যমান আছে, অর্থাৎ লাস্টের অরবিটে কতটা ইলেকট্রন বিদ্যমান আছে সেটাই তার যোজনী প্রকাশ করতে পারে। লাস্টের অরবিটালে কতটি ইলেকট্রন বিদ্যমান আছে সেটাও তার যোজনী প্রকাশ করতে পারে। এমনকি 8টি ইলেকট্রন হওয়ার জন্য কতটি ইলেকট্রন প্রয়োজন সেটাও তার যোজনী প্রকাশ করতে পারে। ভাই এই নাইট্রোজেন 3 আর 5 দেখাইতেছে, কার্বন দেখাইতেছে আমার 2 আর 4, তাহলে ভাই এইখানটায় হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এগুলা কেন একটাই দেখাইতেছে? হয়তো একটা যোজনী প্রদর্শন করে কারা, যারা গ্রুপ নাম্বার 1-এ আছে। গ্রুপ নাম্বার 2-তে আছে যারা, তারা হচ্ছে ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম, যারা যোজনী 2 প্রকাশ করতেছে। আর গ্রুপ নাম্বার 3-এ আছে যারা, তারা হচ্ছে 3 যোজনী প্রকাশ করতেছে, অর্থাৎ অ্যালুমিনিয়াম। তাইলে ভাই এরা কেন শুধুমাত্র একটাই প্রদর্শন করতেছে? খুব সোজা হিসাব, এরা হচ্ছে ধাতু শুধুমাত্র একটাই যোজনী প্রদর্শন করতে পারে, যদি না সে অবস্থান্তর মৌল না হয়। ভাই কি বললেন অবস্থান্তর মৌল? অবস্থান্তর মৌলের কনসেপ্টটা পুরোপুরি আমরা যখন স্ট্রাকচার শো করব আমরা আলাদাভাবে পড়াই দিব, এটা টেনশন করার কোনো দরকার নাই। তোমরা যদি এই চার্ট সম্বন্ধে পুরোপুরি বুঝো তাইলেই কিন্তু মোটামুটি আমার এই টপিকটা শেষ হয়ে যাবে। ভাই তাইলে এই টপিকটার মধ্যে ইম্পর্টেন্ট কিভাবে আসতে পারে? এই টপিকটার মধ্যে ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে, পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করতে পারে, আমি লিখে রাখতেছি, পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করতে পারে। কারা কারা ভাই? আমরা একটা উঠাই দিলাম নাইট্রোজেন, দেখাও। নাইট্রোজেন হচ্ছে পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করতে পারে, এটা আসবে হচ্ছে খ নাম্বারে। আবার আসতে পারে সালফার পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করতে পারে। আবার আসতে পারে হচ্ছে ফেরাস, অর্থাৎ হচ্ছে আয়রন পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করতে পারে। তাহলে ব্যাখ্যা কর, বুঝতে পারছি? তাহলে অবশ্যই আমাদের জানতে হবে ফেরাস যেমন 2 আর 3 শো করে, সালফার তেমন আমাদের শো করে হচ্ছে 2, 4, 6। সালফার আমাদের কত শো করে? 2, 4, 6 শো করে। আর ফেরাস আমাদের শো করে 2 আর 3। তাহলে এই সব কিছুই আমাদের কিভাবে ব্যাখ্যা দিতে হবে ভাই? এই সব কিছু আমাদের ব্যাখ্যা দিতে হবে ইলেকট্রনিক কনফিগারেশন, ইলেকট্রনিক বিন্যাস দিয়ে, বুঝতে পারছি ভাই? এখানকার মধ্যে ইম্পর্টেন্ট আসতে পারে হচ্ছে তোমার ফসফরাস আসতে পারে, কার্বন আসতে পারে, সালফার আসতে পারে, আয়রন আসতে পারে, আর হচ্ছে নাইট্রোজেন আসতে পারে। এই 5টা যদি তোমরা করে রাখো পরিবর্তনশীল যোজ্যতা কিভাবে প্রদর্শন করে, তাহলে আমি মনে করব যে এখান থেকে তুমি একটা কমন পাবাই। এটা পরীক্ষায় আসার মতো একটা টপিক আর কি। তাহলে ভাই চলো তাহলে নেক্সট টপিক আমরা চলে যাই, সুপ্ত যোজনী। এখন সুপ্ত মানে কি? সুপ্ত কথাটার মানে হইতেছে লুকায়িত, বুঝতে পারছি? সুপ্ত কথাটার মানে হচ্ছে আমাদের লুকায়িত, মানে হচ্ছে কি, ইংলিশে যদি আমরা বলতে চাই তাহলে হিডেন বলবো, লুকায় আছে। হ্যাঁ, যোজনী মানে হচ্ছে আমাদের ভ্যালেন্সি। তাহলে যেই যোজনীটা আমাদের লুকায় আছে সেটাই হচ্ছে আমাদের সুপ্ত যোজনী। সুপ্ত যোজনীর তাইলে ভাই মানে সূত্রটা কি ভাই? সুপ্ত যোজনীর সূত্রটা হচ্ছে, আচ্ছা ইংলিশে না লিখি ভাই, টোটাল যোজনী মানে টোটাল না, সর্বোচ্চ যোজনী আর কি,
সর্বোচ্চ যোজনী মাইনাস অ্যাক্টিভ যোজনী, মানে কতটুকু সে শো করতেছে। এখানে এইটুকুই লিখে রাখি, অ্যাক্টিভ যোজনী। কত যোজনী একটি পরমাণু শো করতেছে, মানে অ্যাক্টিভ কথাটার মানে করতেছে আমাদের কত যোজনী একটা পরমাণু শো করতেছে। তাহলে চলো ভাই আমরা দেখে নিই। প্রথমত আমরা শুরু করব হচ্ছে ফেরাস অক্সাইড দিয়ে। ফেরাস অক্সাইড, এখানে আমরা বের করব ফেরাসের আমাদের সুপ্ত যোজনী কত। তাহলে চলো, এখানে ফেরাসের মানে আয়রনের সর্বোচ্চ যোজনী কত হইতে পারে ভাই? 3। আর এখানে শো করতেছে সে কত? এখানে শো করতেছে সে হচ্ছে ভাই 2। তাহলে সুপ্ত যোজনী কত বেরোলো ভাই? 1। ভাই আপনি কীভাবে বুঝলেন এটা 2 বেরোলো? শোনো, যদি আমাদের বলে ফেরাস, তাহলে ফেরাসের জন্য হচ্ছে যোজনী হচ্ছে হবে 2। আমাদের যদি বলে ফেরিক, তাহলে আমাদের যোজনী হবে হচ্ছে 3। আমি লেখার নিয়মটা একটু শিখিয়ে দিই, যদিও আমাদের পরের ভিডিওতে আমরা এটা পুরোপুরিভাবে আলোচনা করব। যে আমরা যদি বলি ফেরাস অক্সাইড, ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি হবে? ফেরাসের যোজনী কত ভাই? কিছুক্ষণ আগে শিখাই দিয়ে আসলাম, 2। অক্সিজেনের যোজনী কত ভাই? এটাও 2। আমি এখন ক্রস করব, ঠিক আছে? ক্রস করলে আমার কি আসবে বলো ভাই? ক্রস করলে আমি পাবো Fe2O2। আর Fe2O2 না লিখে ভাই আমি এটাকে লিখতে পারি FeO। তার মানে এই দুই ভাগ করা যায় নিজেদের মধ্যে, হয়ে যায় কি? ফেরাস অক্সাইড। তাহলে ভাই আরেকটা দেখাই তো। এখানে আরেকটা আমরা উল্লেখ করতে পারি হচ্ছে তোমার ফেরিক অক্সাইড। ফেরিক অক্সাইডের ক্ষেত্রে আমার সুপ্ত যোজনী কত? ফেরিক অক্সাইডের তাহলে সংকেতটা কি ভাই? ফেরিক অক্সাইডের সংকেতটা হচ্ছে Fe2O3। এখানে ভাই এটা কেমনে আসলো? আচ্ছা, সুপ্ত যোজনী আগে দেখাইনি, তারপর আমরা বুঝাই দিব এটা অ্যাকচুয়ালি আমি কেমনে লিখলাম। এখানে ফেরিক এর যোজনী হইতেছে 3, সর্বোচ্চ যোজনী 3, আর এখানে সে শো করতেছে মানে দেখাইতেছে 3। তাহলে সুপ্ত যোজনী কত ভাই? 0। তাহলে ফেরিক অক্সাইডে আমাদের সুপ্ত যোজনী থাকবে 0। তাহলে ভাই ফেরিক অক্সাইড আপনি বলছেন কীভাবে গঠন করছেন এটা দেখাই দিবেন। চলো ভাই দেখাই। আমরা লিখলাম ফেরিক মানে হচ্ছে আয়রন লিখলাম। এখানে আয়রন কত যোজনী শো করতেছে? 3। আর অক্সিজেন কত যোজনী শো করতেছে? এখানে 2। আমরা তাহলে যদি ক্রস করি তাহলে এখানে কি পাবো? আমরা যদি ক্রস করি তাহলে এইখানটায় পাবো ভাই Fe2O3। এই যে ভাই 2 আর 3 কে কি ভাগ করা যায়? ভাগ করা গেলে এটা তো ভগ্নাংশ পাবো। আমি তো স্ট্রাকচার লিখতে গেলে, গঠন দেখাইতে গেলে কখনো আমরা ভগ্নাংশ রাখতে পারি না, তাই না? তার মানে এভাবেই হচ্ছে আমাদের ফেরিক অক্সাইড গঠন হচ্ছে, আর এভাবেই হচ্ছে আমরা সুপ্ত যোজনীও বের করতে পারতেছি। তার মানে সুপ্ত যোজনী বের করার মেইন কনসেপ্টটা হচ্ছে সর্বোচ্চ যোজনী জানতে হবে আমাদের, আর অ্যাক্টিভ যোজনী কতটুকু সেই যোজনী শো করতেছে সেটা আমাদের জানতে হবে। তাহলে ভাই আমাদের সুপ্ত যোজনী শেষ হইল। সুপ্ত যোজনী সম্বন্ধে আমরা আরেকটা তোমাদের এখানে করায় রাখি, যে এখানে ভাই সুপ্ত যোজনী কত হবে এটা তোমরা নিজেরা বের করে আমাদের ইনফর্ম করবা। সেটা হচ্ছে PCl3। এখানে ফসফরাসের সুপ্ত যোজনী কত বের করো। আমি অ্যান্সারটা বলে দিলাম, অ্যান্সারটা হচ্ছে 2 হবে। তোমরা যদি বের করতে পারো তাহলে অবশ্যই আমাদের গ্রুপে জানাই দিবা। আর PCl5 এর অ্যান্সারটা আমি বলে দিচ্ছি। এর সুপ্ত যোজনী হবে আমাদের কত? 0। বুঝতে পারছি? তাহলে এর সুপ্ত যোজনী হচ্ছে আমাদের 0, এর সুপ্ত যোজনী হচ্ছে আমাদের 2। এভাবেই হচ্ছে আমরা পটাশিয়াম পেন্টাক্লোরাইড, PCl5 এর নাম হচ্ছে পটাশিয়াম পেন্টাক্লোরাইড আর পটাশিয়াম ট্রাইক্লোরাইড, এটা বের করতে পারি সুপ্ত যোজনী। তাহলে ভাই এটাই গেল আমাদের সুপ্ত যোজনী কনসেপ্ট। নেক্সট কনসেপ্ট হিসেবে আমরা উল্লেখ করতে পারি হচ্ছে যৌগমূলকের নাম। এখন ভাই যৌগমূলক কনসেপ্টটা হচ্ছে খুবই 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 ইম্পর্টেন্ট, মানে চিন্তারও বাইরে এত ইম্পর্টেন্ট। এটা যে
কত সময় ধরে তোমাদের মানে কি বলবো আতঙ্ক সৃষ্টি করে রাখবে চিন্তারও বাইরে। তাহলে ভাই চলো আমরা যৌগমূলক সম্বন্ধে কি কি জানি সেটা আমরা আগে লিখে ফেলি। যৌগমূলক ফার্স্ট অফ অল আমাদের আগেই জানতে হবে এর সংজ্ঞাটা কি। তাহলে যৌগমূলকের সংজ্ঞাটা কি ভাই? যৌগমূলক ফার্স্ট অফ অল একাধিক মৌলের কতিপয় পরমাণু বা আয়ন পরস্পরের সাথে মিলিত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট একটি পরমাণু গুচ্ছ তৈরি করে এবং এটি একটি মৌলের আয়নের ন্যায় আচরণ করে। এ ধরনের পরমাণুর গুচ্ছকে অবশ্যই যৌগমূলক বলা হয়। এখন তোমাদের মনে হইতে পারে ভাই কি হইলো, কিছু বুঝলাম না ঠিক। চলো ভাই একটা এক্সাম্পল আমরা দাঁড় করাই। সেটা হচ্ছে NH4+, এটা হচ্ছে অ্যামোনিয়াম আয়ন। ভাই অ্যামোনিয়াম আয়ন এটাকে কেন আমরা যৌগমূলক বলতেছি শোনো। প্রথমত আমরা লিখব একাধিক পরমাণুর সমন্বয়ে একটি যৌগ গঠিত হবে। এই যে যৌগটা গঠিত হইল অবশ্যই আয়নিত হতে হবে, অবশ্যই আয়নিত হতে হবে। 3 নম্বর কনসেপ্টটা হচ্ছে যৌগটি মৌলের ন্যায় আচরণ, আচরণ বানানটা একটু আচরণ করবে। তার মানে এই 3টা কিওয়ার্ডস আমরা যৌগমূলক লেখার সময় থাকতেই হবে। দেখো ভাই পরমাণু বা আয়নের পরস্পরের সমন্বয়ে ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট একটি পরমাণু গুচ্ছ তৈরি হচ্ছে। পরমাণু গুচ্ছ মানে হচ্ছে আমাদের একটা যৌগ তৈরি হচ্ছে, ঠিক আছে? সেই যৌগটার অবশ্যই চার্জ থাকতে হবে, এই যে সেজন্যই হইতেছে ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট বলে রাখছে, ঠিক আছে? এখন হচ্ছে আমরা এখানে যৌগ লিখতে পারি, আমরা যদি এখানে পরমাণু গুচ্ছ লিখি তাও হবে, কোনো সমস্যা নাই। পরমাণু গুচ্ছ তাও সমস্যা নাই। এই 3টা কিওয়ার্ড তুমি যদি না লেখো ভাই তাহলে যৌগমূলকের সংজ্ঞা হিসেবে তুমি যাই লিখবা না কেন সব তোমাকে এখানে কেটে 0 দিয়ে দিবে, বুঝতে পারছি? তার মানে এই 3টা কি পয়েন্ট আমার লিখতেই হবে। তাহলে ভাই আমরা এখানে কি বলতে পারি? আমরা এখানে বলতে পারি অ্যামোনিয়াম, এই যে লিখছি আমি অ্যামোনিয়াম একটি হচ্ছে যৌগমূলক। ভাই কেন যৌগমূলক? ফার্স্ট অফ অল এর চার্জ আছে, একাধিক পরমাণুর সমন্বয়ে গঠিত, এর নাম কি জানি, নাইট্রোজেন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত, এবং এরা আচরণ করে হচ্ছে একটি পরমাণুর মতো। ভাই পরমাণুর মতো যে আচরণ করে এটা বুঝতেছি না, কিন্তু বাকি দুটো বুঝতে পারছি। এদের আয়ন আছে, এই যে চার্জ আছে, তারপরে হচ্ছে একাধিক পরমাণুর সমন্বয়ে গঠিত, এই যে নাইট্রোজেন আর হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত। কিন্তু পরমাণুর মতো কেমনে আচরণ করে? তাহলে পরমাণুর মতো কেমনে আচরণ করে এটা আমাদের স্ট্রাকচার লেখার সময় আমরা বুঝতে পারবো। তাহলে আমরা দেখে নেই কতটা যৌগমূলক আমাদের বইতে আছে। তাহলে ভাই যৌগমূলকের জন্য আমরা চলে যাই, বইয়ের মধ্যে একটা চার্ট আছে তোমাদের। এই চার্টটা হইতেছে এই যে, এখানে দুইটাই পজিটিভ চার্জ আছে, সেটা হচ্ছে অ্যামোনিয়াম আর হচ্ছে ফসফোনিয়াম, ঠিক আছে? এই দুইটাই হচ্ছে আমাদের পজিটিভ চার্জ। এই দুইটা কিভাবে গঠিত হয়েছে সেটা যদি আমরা বলতে চাই তাহলে আমরা কিভাবে বলবো? তাহলে আমরা ভাই অ্যামোনিয়াম এটা কিভাবে গঠিত হয়েছে তার স্ট্রাকচার তোমরা দেখতে চাইতেছো। তাহলে এই যে নাইট্রোজেন লিখলাম, হাইড্রোজেনের সাথে বন্ধন গঠন করছে, এখন এইখানে একটা প্রোটন আসছে, মানে H+ আয়ন আসছে। H+ আয়ন যে আসছে, H+ আয়নের সমন্বয়ে এই গঠন করছে কি ভাই? NH4+। এই বুঝতে পারছি, সেজন্যই অ্যামোনিয়াম এভাবে গঠিত হয়েছে, ফসফোনিয়াম এভাবে গঠিত হয়েছে। এখন ভাই তোমাদের প্রশ্ন জাগতে পারে যে ভাই
কার্বনেট, সালফেট, সালফাইড এগুলো কীভাবে গঠিত হয়েছে চলো ভাই তাহলে দেখে নিই। আর এগুলা কেনই আমাদের হইতেছে একটা দুইটা যোজনী দিছে, একবার একটা যোজনী দিছে, মানে তোমাদের মনে হইতে পারে ভাই মন মতো বসায় দিছে আর কি যোজনীগুলা, কিন্তু না, আসলে মন মতো বসায় নেই, এগুলোর পিছনে অবশ্যই একটা লজিক আছে। তাহলে চলো আমরা শুরু করি। ফার্স্টে আমরা শুরু করব হচ্ছে সালফেট, তারপর আমরা শুরু করব হচ্ছে সালফাইড। এই দুইটা যদি বুঝতে পারো তাহলে মনে করো মোটামুটি অর্ধেক ক্লিয়ার এই যৌগমূলকের জন্য। সালফাইড একটা জায়গায় আছে আমাদের 8, আর একটা জায়গায় আছে আমাদের 8। তার মানে 8 সবসময় বেশি বোঝায় ভাই, বেশি কি বোঝায় তাই না, আর 8 সবসময় কম বোঝায়। তাহলে চলো আমরা দেখে নিই 8 সবসময় বেশি বোঝায় কোনটা। এই দেখো সালফেটের সংকেত হইতেছে আমাদের SO4 2-, আর সালফাইটের সংকেত হইতেছে আমাদের SO3 2-। ভাই 2- আপনি একবার লিখলেন 2- আকারে, আবার মাইনাস মাইনাস দিলেন, দুইটাই তুমি লিখতে পারবা, দুইটাতে ইউজ টু হও, তাইলে মনে করবা যে ফ্লেক্সিবিলিটি বাড়বে আরো। তাহলে ভাই এখানে সালফেটের বেলায় অক্সিজেন একটা বেশি আছে, আর সালফাইটের বেলায় এখানে অক্সিজেন একটা কম আছে, তাহলে সেজন্যই সেই হিসেবে আমি লিখছি সালফেটের বেলায় হচ্ছে বেশি, সালফাইটের বেলায় হচ্ছে কম, মানে যে কোনো একটা পরমাণু কম থাকবে, বুঝতে পারছি। তাহলে ভাই সালফেট আর সালফাইড কিভাবে গঠন হচ্ছে আর কেন এটা -2 হইলো সেটা আমাদের জানা উচিত না? তাহলে চলো ভাই আমরা সেটা জেনে আসি। ভাই বলো তো সালফার কত নাম্বার মৌল? সালফার হচ্ছে তোমার 16 নাম্বার, তার মানে অক্সিজেনের নিচে আছে 16 নাম্বার গ্রুপে। আচ্ছা তাইলে আমি লিখে ফেলি, সালফার যেহেতু 16, 1s2 2s2 2p6 3s2 3p4। তার মানে সালফার হইতেছে আমার পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করতে পারে, যেমন হচ্ছে 2, 4, 6 পরিবর্তনশীল যোজ্যতার চার্ট থেকে আমরা পাইছি। তাইলে ভাই এইখানটায় সালফারের সাথে কয়টা অক্সিজেন যুক্ত আছে? সালফারের সাথে এখানে যুক্ত আছে 1টা, 2টা, 3টা, আর এই যে 4টা অক্সিজেন। তার মানে এইখানটায় আমরা অক্সিজেন 1টা দিলাম, 2টা দিলাম, 3টা দিলাম, আর এই যে 4টা দিলাম। তাহলে এইখানটায় ভাই সালফারের কতগুলো হাত দেখাবে? ভাই 4টা তো হয়েই গেল, তাই না? 4টা হয়ে যাওয়ার পর এখন অক্সিজেনের কি হাত ফিল আপ হয়ে গেছে? না ভাই, অক্সিজেনের হাত ফিল আপ হয় নাই। অক্সিজেনের হাত ফিল আপ হওয়ার জন্য এইখানে একটা দিলাম, এইখানে একটা দিলাম। ভাই এখন তো আরো 2টা দেওয়া লাগবে, কারণ অক্সিজেনের তো আরো 2টা হাত খালি আছে। কোন 2টার? এই যে যেখানে মাইনাস মাইনাস আছে সেই 2টার। কিন্তু ফ্যাক্ট হইতেছে সালফারের কিন্তু হাত পূর্ণ হয়ে গেছে, এখন কিন্তু চাইলেও আমি আরো 2টা হাত বাড়াইতে পারবো না, তাই না ভাই? সালফারের এখানে টোটাল 6টা হাত হয়েই গেছে। তাহলে আমি যদি এখন স্ট্রাকচারটা খুব ভালো মতো লিখতে চাই, তাহলে এখন লিখতে পারবো SO4 লিখলাম, লেখার পর এখানে কয়টা মাইনাস আছে ভাই? এই যে 2টা মাইনাস আছে। এটাই হচ্ছে সালফেটের সংকেত। আমি যদি সালফাইট লিখতে চাই তাহলে ভাই একইভাবে করব ভাই, সালফারের চারিদিকে আমরা অক্সিজেন যুক্ত করে দিব। এখন কয়টা অক্সিজেন যুক্ত করব? আছে কয়টা ভাই? 3টা। আচ্ছা, সালফার যদি এখানে 3টা থাকে তাহলে এইখানটায় সালফার আরেকটা দিয়ে আরেকটা হাত ধরবে, ঠিক আছে? বাকি অক্সিজেনগুলার হাত যেহেতু ফিল আপ হয় নাই, তাই এরা ইলেকট্রোনেগেটিভ ক্রিয়েট করে বসবে। ইলেকট্রোনেগেটিভ যদি ক্রিয়েট করে বসে তাহলে SO3 মাইনাস মাইনাস। আমার কনফিগারেশন অর্থাৎ ফর্মুলাটা এরকম হবে, সংকেত হবে সালফাইটের বেলায় এটা। এখন ভাই আমাদের স্ট্রাকচার তো জানার দরকার নাই, আমি মানে তোমাদের কিউরিওসিটির জন্য যে ভাই এটা কেমনে হইতে পারে এই কোশ্চেন দূর করার জন্য হইতেছে স্ট্রাকচারটা দেখাইলাম। কিন্তু ফ্যাক্ট হইতেছে এই স্ট্রাকচার তোমরা না আঁকলেও হবে, তোমরা যদি স্ট্রেট তোমরা যদি মনে রাখতে পারো যে সালফাইট হইতেছে তোমার 2 এর যোজনী, উপরে চার্জ 2 আছে তাই, আর সালফেটের যোজনীও 2, শুধুমাত্র অক্সিজেনের পার্থক্যের কারণে হচ্ছে নামটা ভিন্ন ভিন্ন হইতেছে সালফেট আর সালফাইট, বুঝতে পারছো? এখন ভাই হাইড্রোজেন সালফেট দেখেন তো এইখানে একটা কমে গেল কেন চার্জটা? আমি যদি ধরো এইখানটায় একটা হাইড্রোজেন চার্জ নিয়ে আসি, হাইড্রোজেন তো সবসময় ধনাত্মক চার্জই হইতে পারবে, তাই না? আমি হাইড্রোজেনকে একটা ধনাত্মক চার্জ দিয়ে পাশে নিয়ে আসলাম, তাহলে এই চার্জটাকে কাটাকাটি করে দিবে না?
এই প্লাসটা মাইনাসের সাথে যে কাটাকাটি হয়ে যাবে না, তার মানে আমার এইখানে হবে হাইড্রোজেন যে চলে আসলো, তাহলে ভাই অবশ্যই আমার একটা চার্জ মাইনাস হয়ে যাবে। তাহলে আমি কি করব, চলো ভাই একটা চার্জ মুছে দিই, এই যে এরকম স্ট্রাকচার হয়ে যাবে। তার মানে একটা চার্জ এসে গেছে, দুইটা চার্জ, একটা পজিটিভ চার্জ এসে গেছে, দুইটা নেগেটিভ চার্জ ছিল, একটা নেগেটিভ চার্জকে নালিফাই অর্থাৎ কাটাকাটি করে ফেলছে। তাহলে ভাই আমরা আরেকবার দেখি নাইট্রেট আর নাইট্রেটের মধ্যে পার্থক্য। আরেকটা জিনিস, নাইট্রাইট, আমি এখানে আর স্ট্রাকচার দেখাবো না, দুইটা কীভাবে লিখতে হয় জাস্ট সেটা দেখাই আমি শেষ করব এই ভিডিওটা। খুব বেশি লেন্দি হয়ে যাচ্ছে এই ভিডিওটা, আর যতটুকু আসবে আমি ততটুকু বলে দিব। এখানে লাস্টে কি আছে, নাইট্রাইট, দেখো এখানে যোজনী একই, নাইট্রাইটের বেলায় NO2 মাইনাস একটা, আর নাইট্রেটের বেলায় একটা পরমাণু বেশি থাকবে NO3। আমি কিছুক্ষণ আগে লিখলাম না যে সালফেট 8 আছে যার সাথে, তাই না, সে হচ্ছে বেশি। ভাই কি বেশি, যে কোনো একটা পরমাণু বেশি থাকবে, এখানে অক্সিজেন পরমাণুটা এই যে 8-এর বেলায় বেশি আছে আর 8-এর বেলায় কম আছে। তাহলে এটাই ছিল ভাই আমাদের যৌগমূলক পর্যন্ত আজকের চ্যাপ্টার 5-এর ফার্স্ট ভিডিও। নেক্সট ভিডিও থেকে আমরা এই চ্যাপ্টারের যেগুলো টপিক আছে সেইগুলোর টপিকগুলো গুছায় নেক্সট ভিডিওগুলো আমরা আপলোড দিব। ততক্ষণ পর্যন্ত আমাদের পাশে থাকবা। আল্লাহ হাফেজ ভাইরা।